টিবিএস মার্কেটসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, ফ্লোর প্রাইস উঠে যাওয়ার পরে বেশ চড়াই উতরে গেল বাজারে এবং একটা চমৎকার রিকভারি হয়েছে। যে প্রধান সূচকটি আপনার যে রিসেন্ট হাই সেটির উপরে গিয়ে সপ্তাহ শেষ করেছে। তো এমন একটা পরিস্থিতিতে আমরা আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি টিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব সাইফুল ইসলামকে। তিনি ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের পরিচালক। তার সঙ্গে আমরা বাজারের বর্তমান পরিস্থিতি, দীর্ঘমেয়াদে এই বাজারের নিয়ে তার ভাবনা, এগুলো সম্পর্কে শুনব। সাইফুল ভাই, স্বাগতম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর হ্যাভিং মি। সাইফুল ভাই, আমরা সেকেন্ডারি মার্কেট পরিস্থিতি দিয়েই যদি শুরু করি আর কি, যে একটা ভালো রিকভারি হয়েছে বাজারে, যেমন এক মানুষজনের মধ্যে একটা আশাবাদ দেখা যাচ্ছে যে প্রথমে তো আপনার যে অনেক ফোর্স সেল হচ্ছিল মার্কেটে, কী অবস্থা এখন, কি এক্সপেক্ট করছেন আপনি? আমার যেটা মনে হয় যে আমাদের ইনিশিয়াল স্টেজে সবারই যেটা একটা ফিয়ার ফ্যাক্টর ছিল যে মার্কেটটা ফ্লোর প্রাইস উঠে যাওয়ার পরে একটা কারেকশন হবে। কারেকশনটা তো আমরা দেখেছি 2-3 দিন ছিল। কারেকশনের সাথে সাথে আরেকটা ভয় ছিল যে একটা প্যানিক সেল আসতে পারে, যেহেতু আমাদের মার্কেটে মার্জিন ট্রেডিংয়ের কোয়ান্টিটিটা কোয়াইট সাবস্টেন্সিয়াল। সেটাও হয়েছে মনে হয় প্রথম 2-1 দিন। বাট তারপরে যেটা আমরা সবসময় বলছি যে মার্কেটকে মার্কেটের উপর ছেড়ে দেওয়া উচিত। নন ইন্টারফেয়ারিং মার্কেট যদি হয় সেখানে এটা রিকভার করবেই, এবং আমরা তাই দেখতে পেলাম যে কনফিডেন্স লেভেলটা এখনও মার্কেটে আছে। কনফিডেন্স লেভেলের প্রমাণ হিসাবে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে আপনারা ভলিউমের দিকে দেখি, যে ভলিউম গ্র্যাজুয়ালি এখন পর্যন্ত বেড়ে আসছে। এটা একটা গুড সাইন যে বিনিয়োগকারীরা এখনও মার্কেটে আছে, এবং এটা কন্টিনিউ যদি করে, মানে আমি মনে করি না যে এই ট্রেন্ডটা অনেক দিন থাকবে। মানে ভলিউমের একটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি আমাদের মার্কেটে 2 থেকে 2.5 কোটি টাকা পার ডে, সেটা যদি থাকে তাহলে আমার মনে হয় যে মার্কেট, আমরা একটা স্টেবল মার্কেট মনে করতে পারি। ইন্ডেক্স উঠানামা করবে, কিন্তু ভলিউমটা ধরে রাখা হচ্ছে বড় জিনিস। ভলিউমটা দিয়ে ইন্ডিকেট করবে যে বিনিয়োগকারী আপনি ধরে রাখতে পারছেন কিনা মার্কেটে। এখন বিভিন্ন শ্রেণীর যে বিনিয়োগকারী, আমরা যদি কথা বলি যে ইন্ডিভিজুয়াল, হাই নেটওয়ার্থ, তারপরে হচ্ছে ইনস্টিটিউশনাল, তারপরে ফরেনার, আপনারা ব্র্যাক ইপিএল দ্য লার্জেস্ট মার্কেট শেয়ার আপনাদের যে ফরেন ট্রেডিং আর কি, তাদের অ্যাক্টিভিটিস লেভেল যদি একটু ব্রেকডাউনটা আপনার কাছ থেকে বুঝতে পারি। মোটামুটি সবাই ইন্টারেস্ট দেখা যাচ্ছে আমাদের এখানে। ধরেন অনেক দিন ফরেনারদের বিনিয়োগ বন্ধই ছিল বলা যায়, ফ্লোর প্রাইসের কারণে কোনো বিনিয়োগ হচ্ছিল না। ইনফ্যাক্ট এর আগে 5-6 বছর ধরেই তারা নেট সেলার ছিল। যেটা সত্যি কথা। কারণ হচ্ছে আমাদের এখানে মেইন সমস্যাটা হচ্ছে যে আমাদের সাপ্লাই সাইডটা খুব উইক। যে আপনি যদি দেখেন যে গত 15 বছরে যে ফরেনাররা কিসে বিনিয়োগ করেছে, আপনি দেখবেন যে খুব লিমিটেড স্টক, নট মোর দেন 15। তো যেখানে আমার এখানে 350 উপরে স্টক লিস্টেড আছে, সেখানে যদি মাত্র 15টা কোম্পানিতে বা 20টা কোম্পানিতে বিনিয়োগ থাকে, তাহলে পার্সেন্টেজ অনুযায়ী সো ইটস ভেরি লেস কম্পেয়ার টু দ্য টোটাল মার্কেট। তো এটা একটা কারণ যে নতুন প্রোডাক্ট আমরা মার্কেটে দিতে পারছি না, যেটা ফরেনারদের জন্য খুব বেশি দরকার, কারণ ওরা একই স্টকে অনেক দিন থাকতে চায় না। আর গ্রোথের একটা ব্যাপার আছে যে ওরা গ্রোথ সেক্টরটা সবসময় প্রেফার করে। এখন ধরেন 15 বছর আগে যেই বিনিয়োগটা ওদের হয়েছে, 10 বছর আগে হয়েছে, 5 বছর আগে হয়েছে, যে গ্রোথ পার্সপেক্টিভে বা ফোরকাস্ট হয়েছে, সেটা তো এখন প্রিভেল করবে না। তবে এখন এটা থেকে ওরা বেড়ে অন্য জায়গায় যাবে, কিন্তু অন্য জায়গায় যাওয়ার জন্য যে জায়গাটা, সেই জায়গাটা আমরা তৈরি করতে পারছি না। সো আমাদের সাপ্লাই সেটটা স্ট্রং না করাতে আমার মনে হয় যে আমরা কিছু সেল দেখেছি। বাট নেভারদিলেস আমি মনে করি যে এই মার্কেটে যেহেতু আমাদের ম্যাক্রো সিচুয়েশন ইজ বাই ফার বেটার দ্যান মেনি আদার কান্ট্রিজ, এখনও ফরেনারদের প্রচুর ইন্টারেস্ট আছে। প্রতিদিন অনেক মিটিং করছেন। হ্যাঁ, প্রতিদিনই আপনার নতুন বিনিয়োগ ব্যাপারে জানতে চায়, খুব ভালো ইন্টারেস্ট আছে। তারপরে আপনার ধরেন ব্যাংকিং সেক্টরের একটা রিফর্ম হচ্ছে মোটামুটি, বাংলাদেশ ব্যাংক বা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে মোরলেস এটা ক্লিয়ার করা হয়েছে যে আই উড সে রিফর্ম ইজ আনঅ্যাভয়েডেবল। তো এটা একটা গুড সাইন, যে কারণ ব্যাংকিং সেক্টর বা ফাইন্যান্সিয়াল সেক্টরে ফরেন ইনভেস্টরের ইন্টারেস্ট সবসময় থাকে, যেহেতু আমাদের একটা গ্রোয়িং ইকোনমি সাইজ যেহেতু বিশাল আকার ধারণ করছে, সেখানে ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল সেক্টর ছাড়া এটা সাপোর্ট
করার মতো তার কেউ নেই, যার জন্য এই সেক্টরটাতে ফরেনের ইন্টারেস্ট থাকবে। এখন হয়তো ওরা দেখবে যে ইন ট্রু সেন্স কী রিফর্ম হচ্ছে, বাট রিফর্ম হলে আমরা দেখব এই সেক্টরটাতে বিনিয়োগ আসছে। ফার্মাসিউটিক্যাল ইজ এ কন্টিনিউয়াসলি গ্রোয়িং সেক্টর, বেশ স্টেবল, বেশ স্টেবল, এটাতে খুব ইন্টারেস্ট আছে। আপনার আমাদের দেশের কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালও থাকা উচিত এবং আছে, কিন্তু যতটুকু থাকা উচিত ততটুকু আমরা দেখতে পারি না। এখানে গভর্নেন্সের ব্যাপারে তো দ্য ফরেন ইনভেস্টার্স আর নট ভেরি কনভিন্সড বা নট ভেরি শিওর, বাট আদার দেন দ্যাট দের আর ফিউ আদার সেক্টরস যেখানে ফরেন ইন্টারেস্ট আছে, আমি এটা বলতে পারি, বিকজ ইকোনমিতে ইন্টারেস্ট আছে। দে স্টিল বিলিভ ইন আওয়ার ইকোনমি। এমনিতে আপনার এই যে আমাদের সামষ্টিক যে সমস্ত ইন্ডিকেটরস লাইক আপনার যে আমাদের ডলারের রিজার্ভ, তারপরে হচ্ছে যে আপনার এক্সচেঞ্জ রেট, আর এর চাইতেও যে কনসার্ন ফর স্টক ইনভেস্টর্স, যেটা যে ইন্টারেস্ট রেট এখনও কিন্তু বাড়তির দিকে, ব্যাংকগুলো আপনার যে ডিপোজিটে আপনার বাড়াচ্ছেই, আপনার ইয়ের জন্য যারা তারল্য সংকটে আছে ডিপোজিটের রেট বাড়াচ্ছে, যেটাকে আমরা মানে টেক্সট বুক কেস হিসেবে বলি যে স্টকের জন্য নেগেটিভ আর কি। তো এরকম পরিস্থিতিতে স্টকে ইনভেস্টমেন্ট ফ্লো বাড়ার প্রত্যাশা কতটা? প্রথম হচ্ছে যে আমাদের ম্যাক্রো ফিসকাল বা মনিটারি পলিসি যদি বলেন, মোটামুটি আমরা গত 6 মাস ধরে যেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে ইলেকশন পরে যেটা দেখতে পাচ্ছি, যে সেটা খুব ভালোভাবে অ্যাড্রেস করা হচ্ছে। তো সেখানে মেজর হিকআপ হবে এটা আমরা আশা করি না। যে প্রবলেমগুলি ছিল, এক্সটার্নাল প্রবলেমই তো বেশি ছিল, বাট এক্সটার্নাল প্রবলেমগুলির সাথে আমরা হয়তো ওয়াজ নট রেডি, কারণ কেউই রেডি থাকার কথা না। ইন্টারনাল ইস্যুগুলি আপনি হয়তো কিছুটা ফোরকাস্ট করতে পারবেন, কারণ দুইটা দেশ যুদ্ধ লাগবে সেটা তো আমাদের পক্ষে বলা মুশকিল ছিল। তো সেখানে যেই হিকআপটা হয়েছে সেটা মোরলেস হ্যাজ বিন অ্যাড্রেসড। অ্যান্ড গোয়িং ফরওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর স্কিম নিয়ে গভর্নমেন্ট কাজ করছে, বোথ মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অ্যান্ড বাংলাদেশ ব্যাংক। তো ম্যাক্রো লেভেলে আমরা খুব বড় সড়ো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আর ফরেন কারেন্সির যেই ইনস্টেবিলিটি, সেটাও মোটামুটি একটা পর্যায়ে এসে এখন বলা হচ্ছে যে যারা আপনার এই যে আপনার এক্সপোর্টের ডলারগুলো হয়তো স্লো আনছিলেন, তারা একটু এক্সপেডাইট করছেন আফটার ইলেকশন। চেষ্টা চলছে, আমি বলছি না যে প্রবলেম ইজ ওভার, বাট যতটুক যেভাবে হচ্ছিল সে যে স্পিডে যে পার্সেন্টেজ বা রেশিওতে, সেটা অনেক কমে আসছে, এবং বাই ডিসেম্বর হোপফুলি আমরা উইল সি লট মোর গুড থিংস ইন দ্য নেক্সট ফিউ মান্থস। ওই মানে আমি ম্যাক্রো সিচুয়েশন বা আপনার আপনার ফরেন কারেন্সিটা নিয়ে খুব বেশি ইজ নট ভেরি কনসার্ন, বাট হ্যাঁ ইন্টারেস্ট রেট তো ইজ রাইজিং, এটা তো কোনো মানে সন্দেহ নাই। টি বিল ইজ 11% প্লাস, রাইট? কিন্তু আমাদের দেশে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, অন্যান্য দেশে আপনার যেটা দেখেন যে যখন ইন্টারেস্ট রেট ইজ অন দ্য রাইজ, ইকুইটিতে ইনভেস্টমেন্ট কমে যায়। এটার মেন কারণটা হচ্ছে যে ওইসব দেশে ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বেশি, সো দে কিপ অন সুইচিং ওয়ের এভার দে সি দ্য মানি অর সি দ্য প্রফিট, রাইট? কিন্তু আমাদের এখানে এখন পর্যন্ত ইটস ভেরি রিটেল ডমিনেটেড মার্কেট, এবং ইনস্টিটিউশন বলতে আমরা যেটা বুঝি, ওরাও বিহেভ লাইক রিটেল। সেখানে অফকোর্স পোর্টফোলিও কিছুটা রিশাফল তো হবেই, কিন্তু লার্জ স্কেলে যে মানে স্টক মার্কেট থেকে আপনার ফান্ড মুভ করবে টু দ্য ইন্টারেস্ট বেস ইনস্ট্রুমেন্ট ইমিডিয়েটলি, সেটা ইজ ভেরি আনলাইকলি। বাট অফকোর্স যে আপনি একটা ইন্টারেস্ট মানে ওয়েন দ্য ইন্টারেস্ট রেট ইজ রাইজিং ইন এ রিস্ক ফ্রি এনভায়রনমেন্ট, সেখানে কিছু ফান্ড তো মুভ করবেই, বাট অন্যান্য দেশে যেটা দেখেন ঠিক ততটা আমাদের দেশে করবে না, কারণ আমাদের ওই লেভেলের ইনস্টিটিউশন ইনভেস্টার যেহেতু নাই। ইটস এ ব্লেসিংস ইন ডিসগাইজ যে আপনার পোর্টফোলিও শিফটিংটা রিশাফলটা খুব ইমিডিয়েট হবে না। আর আমরা ইন্টারেস্ট রেট যেটা দেখছি, ধরেন 11+ দেখছি এখন টি বিলে, বাট সেটাও ধরেন হিস্ট্রিক্যালি যদি দেখেন ইট উইল নট বি more than 12-13%. I mean, if you look at the history, right, historical trend, but সেখানে আমরা মোটামুটি অপটিমাম লেভেলে হয়তো পৌঁছে যাব ম্যাক্সিমাম বাই জুন, বাট তারপরেও আমরা হোপফুলি উইল সি দ্য স্টেবল সিচুয়েশন। তো সেখানে ওইটার কারণে স্টক মার্কেট উইল নট গেট দ্য হিট। আমরা এবার আপনার ইনভেস্টমেন্ট ক্যারিয়ার সম্পর্কে আসি, যে আপনি বেশ অনুকরণীয় একজন ইনভেস্টর আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে। আপনার কথা অনেকেই আমরা শুনি যে
খুব ভালো ভালো কিছু ইনভেস্টমেন্ট মেমোরি আছে আপনার। আপনি কবে আসলে ক্যাপিটাল মার্কেটের সাথে কানেক্টেড হয়েছিলেন? আমি প্রায় 30 বছর আজকে ক্যাপিটাল মার্কেটের সাথে। ইনিশিয়ালি আমি চাকরি করতাম, চাকরির সুবাদে ক্যাপিটাল মার্কেটের সাথে আমার যোগাযোগ ছিল। তারপর 2000 সাল থেকে আমি নিজে বিজনেস শুরু করেছি উইথ মাই পার্টনার্স। সেখানে স্টক ব্রোকিং দিয়ে শুরু করি এবং মার্চেন্ট ব্যাংক বা ইনভেস্টমেন্ট ব্যাংক যেটি আমরা বলি, তো দুইটা দিয়ে শুরু করি। তারপরে তো আপনার 2009 এবং 10 সালের দিকে এসে আমরা আমাদের কোম্পানি went for an acquisition. We are acquired by a bank, as you know. জি, বাট গত 30 বছর ধরেই ধরেন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আই বিন উইথ দ্য স্টক মার্কেট বা ক্যাপিটাল মার্কেট। এবং এই মার্কেটের দুইটা বড় বড় চড়াই উতরে আপনি দেখেছেন, 96 অ্যান্ড 2010। এগুলোতে আপনি আসলে নিজে কি শিখেছেন এবং আমাদেরকে হোয়াট ইজ দ্য লেসন যে আপনি শেয়ার করতে চান? আমাদের দেশের যে দুইটা এখন আপনি যেভাবে ডিফাইন করেন, কেউ বলে যে দুইটা আমরা হাই দেখেছি, দুইটা ডিবাকল দেখেছি, দুইটা ডিজাস্টার দেখেছি। এখন দেয়ার আর মেনি ওয়েজ দ্যাট ইউ ক্যান ডিফাইন, বাট আমাকে যদি বলেন যে এই ধরনের সিচুয়েশন ইজ ভেরি কমন এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, ইট ওয়াজ নাথিং আনকমন। বাট আপনার 30 বছরের দুইটা ইজ অ্যাকচুয়ালি পার্সেন্টেজ ইজ নট, আই মিন ইট ইজ নাথিং টু বি ওয়ারিড অ্যাবাউট, রাইট? কিন্তু দুইটার কারণ কিন্তু একই ছিল। কারণ ছিল আমাদের সাপ্লাই সাইড উইক ছিল। এখন ধরেন বিনিয়োগকারী আসবে একটা মোমেন্টামে, বিশেষ করে যখন একটা নতুন গভর্নমেন্ট ফর্ম হয়, তখন বিনিয়োগকারী তার আস্থা ওই গভর্নমেন্টের উপর দিবে, দেওয়ার কারণে বিনিয়োগকারী আসবে। অ্যান্ড ইট ইজ দ্য বেস্ট থিং ফর এ গভর্নমেন্ট টু হ্যাভ, যে আমি নতুন আমার উপর আস্থা রেখে বিনিয়োগকারী আসছে। কিন্তু যেহেতু আমাদের সাপ্লাই সাইড অনেক বছর ধরে উইক এবং এখন পর্যন্ত উইক, এই কারণেই দুইটা ধরেন আমি যেটা মনে করি যে এই দুইটা বাবল, এই দুইটা বাবলের মেইন কারণই ছিল যে সাপ্লাই সাইড ওয়াজ ভেরি উইক। আমরা যদি তখন ধরেন সাপ্লাই সাইডটাকে এনশিওর করতে পারতাম, তাহলে আমরা হয়তো আজকে যেটা নিয়ে কথা বলছি সেটা আর দেখতে হতো না। রাইট। হয়তো আপনার যে আমাদের এখানে যে ধরনের আইপিও পরে এসছে, বা ইন্ডিয়াতে আপনি দেখতে পারেন যে কত আইপিও আসছে, যে ফান্ড আসছে, ফান্ডগুলো অ্যাবজর্ব করার জন্য কত ভালো ভালো আইপিও তারা আনছে। আমাদের তো কোম্পানি ছিল, বাট আপনার সবসময় এটা মনে রাখবেন যে এই ধরনের আমাদের মতো দেশে যা হঠাৎ করে প্রাইভেট সেক্টর থেকে আইপিও আনাটা নট নেসেসারিলি দ্যাটস এ গুড থিং টু ডু। কারণ দুইটা জিনিস, একটা হচ্ছে যে আইপিওর জন্য প্রাইভেট কোম্পানিগুলি রেডি থাকে না, দুই নাম্বার হচ্ছে যে আইপিওতে যখন প্রাইভেট কোম্পানি এসে দিজ আর অল আনটেস্টেড প্রোডাক্টস, আমি মানে সুযোগে ঢুকিয়ে দিলাম কিন্তু পারফর্ম করলো না, দ্যাটস ইভেন এ মোর ডিজাস্টার। বেস্ট থিং ছিল আমাদের মনে হয়, আমি সবসময় আমরা যেটা নিয়ে সরকার বলেন প্রাইভেট সেক্টর বলেন, যে গভর্নমেন্ট সেক্টরে কিছু ভালো শেয়ার মার্কেটে সাপ্লাই দেওয়া। আপনি যদি খেয়াল করেন যে ডেসকো, তারপর পাওয়ার গ্রিড, ওরা যখন আসে হিউজ রেসপন্স ছিল। হ্যাঁ, তিতাস। এই যে ধরেন গভর্নমেন্টের যে ভালো শেয়ারগুলি আছে তার একটা সার্টেন পার্সেন্টেজের যে মার্কেটে দেওয়া হয়, তারপরে আমাদের সাপ্লাই সাইডটা অ্যাড্রেস হয়। কিন্তু সেটাও কোনো এক কারণে এটা হচ্ছে না, যদিও অনেক দিন ধরে শুনে আসছি যে হবে। প্রাইভেট সেক্টরে তো আমাদের ভালো ভালো কোম্পানি আছে, বিলিয়ন ডলারের কোম্পানি আছে, তারা তো আসলে শেয়ার বাজার এর দিকে ঘুরেও তাকায় না। এটা প্রায় আমরা যদি আপনার ভ্যালু ডিসকভারি বলতে যাই বা ক্যাপিটাল নিড, কোনোটার দিকেই তাদের কোনো আগ্রহ নাই, তারা দে প্রেফার টু রিমেইন প্রাইভেট। এটা আমরা সব ইন্ডাস্ট্রিতে, ফার্মা বলেন, টেক্সটাইলে বলেন। অবশ্যই এটা আমাদের বাট একটা আনফর্চুনেট ইভেন্ট, বাট আমার মনে হয় না যে এই জিনিসটা অনেক লম্বা সময় প্রিভেল করবে। কারণ আমাদের এটা কেন হয় নাই, সেটা হচ্ছে যে আমাদের ব্যাংকিং সেক্টরে মানি ওয়াজ ভেরি ইজি। হ্যাঁ, ইজি মানিটা ব্যাংকিং সেক্টরে অ্যাভেলেবেল ছিল, যার দরুন সবাই ভাবছে যে যেখানে আমি মানে আই ক্যান বড়ো মানি অ্যাগেনস্ট অলমোস্ট নাথিং, সেখানে আমি ওয়াই ডু আই গো টু ডাইলুট মাইসেলফ। এই যে ট্রেন্ডটা, সেই ট্রেন্ডটার কারণেই আমাদের ক্যাপিটাল মার্কেট থেকে যে সারা পৃথিবীতে মানুষ ক্যাপিটাল মার্কেটে আসে কেন, যে আপনি ইউ গেট দ্য রাইট প্রাইস, আপনি পুঁজিটা উঠে ইউ গো ফর আদার ভেঞ্চার্স, নিউ ভেঞ্চার্স বা এক্সপানশন। কিন্তু আমাদের এখানে সবসময় যেটা হলো দুইটা জিনিস, একটা হচ্ছে যে প্রাইস ডিসকাভারি মেথডে দ্য ইস্যুয়ার্স আর নট হ্যাপি অ্যাট অল। সেখানে প্রাইস ডিসকাভারিতে আমাদের একটা
মানে অফকোর্স উই হ্যাভ ইস্যু যেটা উই নিড টু অ্যাড্রেস। মানে যে ভালো প্রাইস ডিজার্ভ করে আপনার মেকানিজম বা আমাদের যে মেথডের কারণে সে ভালো প্রাইস পাচ্ছে না, আবার ফেস ভ্যালুতে আসছে এমন অনেক কোম্পানি যেটা হয়তো এটা সে ডিজার্ভ করে না। হ্যাঁ, তাই একটা সিরিয়াস মিসম্যাচ আছে। এইটা হয়তো কমে আসবে, কারণ এখন হয়তো আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে ব্যাংকিং সেক্টর ইজ নট গোয়িং টু বি সেম অ্যাজ ইট ওয়াজ। একটু কিছুটা হার্ডেল ফেস করতে হবে। যদি তাই হয় তাহলে ক্যাপিটাল মার্কেট ইজ দ্য অনলি অল্টারনেটিভ ফর দ্য এন্টারপ্রেনিয়ার্স টু মুভ অ্যাহেড। রাইট। আপনার নিজের লাইফের ইনভেস্টমেন্ট লেসন সম্পর্কে আমরা জানতে চাই। ওয়েল, আমার লেসন ইজ ভেরি সিম্পল। সেটা হচ্ছে আমি সবাইকে যেটা বলতে চাই যে আপনি যেখানে ইনভেস্ট করেন ইউ মেক শিওর দ্যাট আপনি জানেন যে কোথায় ইনভেস্ট করছেন। কয়েকটা জিনিস, যে একটা জিনিস হচ্ছে যে আমাদের দেশে আমরা তো গভর্নেন্স ইজ এন ইস্যু, তো যার ধরুন আপনাকে বুঝে ইনভেস্ট করতে হবে যে আপনি কোথায় করছেন। মানে আমার পার্সোনাল অভিজ্ঞতা বলি যে ধরেন আমি এক সময় একটা ইনভেস্টমেন্ট ছিল ইন এ গভর্নমেন্ট ওন্ড ইউটিলিটি কোম্পানি। সেখানে দ্য কোম্পানি ওয়াজ ডুইং ফ্যান্টাস্টিক, দ্যাট ওয়াজ এ ব্লু চিপ। কিন্তু দেখা গেল যে একসময় রেগুলেটরি রিজনে যে ওদের যে ইনকামটা দ্যাট ওয়াজ ড্রপ 30% ওভারনাইট। এখন তিতাস গ্যাস, হ্যাঁ, আই ডিডন্ট ওয়ান্ট টু যে আপনার সে দ্য নেম, না আপনি কাউকে কিনতে বা বেচতে বলছেন না, ইয়ে করেছিল আপনার যে ওদের যে ইনকামটা আপনার প্রফিট মার্জিনটা পায় আর কি, হ্যাঁ, সেটা রেগুলেটরি অর্ডারে। রাইট। এখন যেটা আমার ভুলটা ছিল যে আমি ধরেন ইনভেস্ট করেছি, তো আই ইনভেস্টেড ফর এ লং টার্ম, কিন্তু এর মধ্যে যে রেগুলেটরি ইন্টারভেনশনটা হলো সেটা আই ডিডন্ট নোটিস, কারণ কেউই নোটিস করে নাই। ইট হ্যাজ বিন আনপ্রেসিডেন্টেড যে এই ধরনের জিনিস কখনো হয়েছে। কিন্তু যখন এটা হয়ে গেল তখন তো ইট ওয়াজ অবভিয়াস দ্যাট আপনার প্রাইস ড্রপ করবে। বাট কারেকশন মার্কেটে আপনি ইচ্ছা করলেও এটার মানে আপনার হাতে তেমন যে খুব বেশি কিছু করা থাকে তা না। তো এটা যদিও ইট ওয়াজ নট এ ফল্ট অন মাই ওন অর অফ মাই ওন, কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যে ডিজাস্টার হ্যাজ হ্যাপেন, রাইট? তো এই কারণে আমি বলি যে যেটাতেই ইনভেস্ট করেন, সো ইউ হ্যাভ টু বি ভেরি ভিজিবল, যে এটা আপনি মানে আপনাকে এটা মধ্যে থাকতে হবে। হ্যাঁ, আমাদের দেশে আনফর্চুনেটলি যে আপনি ইনভেস্ট করে যে গ্রোথ আছে সেভাবে বসে থাকবেন তা না, কারণ এখানে আমাদের রোলার কোস্টার রাইড আমরা অনেক কোম্পানিদের, প্রাইভেট কোম্পানি তো দেখেছি দে আর ডুইং ভেরি ওয়েল, সে ধরেন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে, বাট তারপরে দে হ্যাভ গন ফর ইনভেস্টমেন্ট ইন দ্য সাবসিডিয়ারিজ, যেটা রেজাল্টের কারণে প্যারেন্ট কোম্পানি সাফার্ড। এই কারণে আমি সবসময় বলি যে ইনভেস্টমেন্ট করে ইউ হ্যাভ টু কিপ অ্যান আই অন ইউর ইনভেস্টমেন্ট, মনিটর করতে হবে এবং হ্যাঁ, আপনাকে কোয়ার্টারলি রিপোর্টটা অবশ্যই দেখতে হবে। আমাদের যে এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিংগুলো হচ্ছে ডেফিনেটলি এফআরসি হয়েছে, তারপরে আইক্যাবও আগের চাইতে অনেক তারপরে আমাদের সিকিউরিটিজ রেগুলেটর আপনার ইন্টারাকশন বাড়াচ্ছে, ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার অ্যান্ড অ্যাকাউন্টসের কোয়ালিটি বা যদি কোনো ইস্যুস থাকে এগুলো একদম আনঅ্যাড্রেস থাকছে না আগের মতো। আপনি এই যে ইমপ্রুভমেন্টটা এটা লাস্ট 30 ইয়ার্সের সাথে যদি আমরা তুলনা করি, স্যাটিসফ্যাক্টরি লেভেলে হয়েছে কিনা অ্যাকাউন্টিংয়ের ইমপ্রুভমেন্টটা? ওয়েল, অফকোর্স আই উড সে বিশাল প্রোগ্রেস। আমাদের এখানে ধরেন এখন এসএসসি, এফআরসি, আচ্ছা এফআরসিকে আমরা ধরেন ক্যাপিটাল মার্কেটের ডিরেক্ট রেগুলেটর না ধরলো, যে দে আর অলসো ইন অ্যাকশন। এসএসসি, ডিএসসি থেকেও আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে টাইম টু টাইম দে আর কামিং আপ উইথ দেয়ার ফাইন্ডিংস। অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক আমি বলবো যে দ্য এন্ড অফ দ্য ডে শুড প্লে ভেরি রোবাস্ট রোল, কারণ আমাদের এখানে এখনও মার্কেট ক্যাপে, ইকুইটি মার্কেট ক্যাপের প্রায় 30% ইজ দ্য ফাইন্যান্সিয়াল সেক্টরস। এখানে যদিও এসএসসি দেখবে অ্যাজ দে আর অলসো লিস্টেড, বাট বাংলাদেশ ব্যাংক যদি দেখে অ্যাজ দ্য ফার্স্ট অ্যান্ড আলটিমেট রেগুলেটর, তাহলে মার্কেটের জন্য ট্রান্সপারেন্সিটা এনশিওর করা অনেক ইজি হয়, বেটার হয়। এই বাট আপনারা যদি জিজ্ঞেস করেন অবশ্যই যে অনেক দিকে বেটার হয়েছে, বাট অনেক দিনে আবার ধরেন নট আপ টু দ্য মার্ক অর এক্সপেকটেশন আমি বলবো। প্রচুর ইনসিডেন্ট আছে যেখানে আপনার রেগুলেটররা ফেল করেছে। হ্যাঁ, আপনার ধরেন এনবিএফআইতে তো আমরা মানে মোস্ট অফ দ্য থিংস নাও রিভিল, বাট ইট ওয়াজ টু লেট।
হ্যাঁ, এটা টাইমলি হলে হয়তো শেয়ার হোল্ডারদের এতটা ক্ষতি হতো না। সিমিলার আপনার যে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে হয়েছে, অনেক লাইফ ইন্স্যুরেন্স আপনার মানুষজনের হয়েছে ক্লেম দিতে পারছে না। অবশ্যই আমরা অস্বীকার করার উপায় নাই। আমাদের প্রোগ্রেস যেমন আছে, বাট আমি বলবো না যে প্রোগ্রেসটা আপ টু দ্য স্যাটিসফ্যাকশন। স্যাটিসফ্যাক্টরি লেভেলে যেতে হলে আমাদেরকে আরও অনেক কাজ করতে হবে। আচ্ছা, আর আমি আরেকটা জিনিস বলি, এখানে যে শুধু রেগুলেটরের দায়িত্ব আছে তা না, এখানে ধরেন ইনভেস্টমেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজার, স্টক ব্রোকার, ওদেরও দায়িত্ব আছে যে আপনার রিসার্চ করা অ্যাটলিস্ট আপনি, আই এম নট সেইং দ্যাট আপনি রিসার্চ করে এটা ইউ ব্রিং ইট টু মিডিয়া, বাট আপনার নিজস্ব যারা ক্লায়েন্ট আছে তাদেরকে আপনি বলতে পারেন যে আমাদের রিসার্চে মনে হচ্ছে যে দিজ আর দ্য ফাইন্ডিংস, দিজ আর দ্য শর্টফলস, ল্যাকিংস, দিজ আর দ্য গুড থিংস, দিজ আর দ্য ব্যাড থিংস। এখানে মানে প্রত্যেকটা স্টেক হোল্ডারের একটা ওন রেসপন্সিবিলিটি আছে, এবং সবাই যদি কাজ করে তাহলেই সম্ভব। আমি শুধু রেগুলেটরকে ছেড়ে দিলেও তাহলে মানে আই এম নট পারফর্মিং মাই ইভেন যারা ইনভেস্ট করছেন, যারা ডিপোজিট করছেন, তাদেরও একটা খোঁজ খবর নেওয়ার অবশ্যই ওনাদের তো আছে। বাট আমি যখন সার্ভিস দিচ্ছি, আপনি যখন আমাকে সার্ভিসের জন্য টাকা দিচ্ছেন, সো আমারও কিছু আপনার ফিডুশিয়ারি রেসপন্সিবিলিটি আছে যে আপনাকে বলা যে দিজ আর দ্য ফাইন্ডিংস দ্যাট উই হ্যাভ সিন। তারপর তো ডিসিশন আপনার। আপনি এই বছরের সেকেন্ড হাফে এক্সপেক্ট করছেন ম্যাক্রো ইকোনমি অ্যান্ড ইকোনমিক সিচুয়েশন ভালো, বেটার হবে, স্টেবল হবে। আর বাংলাদেশের লং টার্ম ইকোনমিক ফিউচার, সেখানে আপনার কোনো পয়েন্ট শেয়ার করার আছে কিনা? ওয়েল, আই বিলিভ ইন বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ ইকোনমি। অফকোর্স আমাদের অনেক সমস্যা থাকবে, ইস্যু থাকবে, বাট তারপরেও আমরা তো ইনশাল্লাহ উই আর মুভিং অ্যাহেড, থিংস আর মুভিং। আমরা যদি গভর্নেন্সটা এনশিওর করতে পারি তাহলে আমার মনে হয় যে মানে উই হ্যাভ এ ট্রিমেন্ডাস পটেনশিয়াল ইন দ্য ফিউচার। ওকে, আর এখন এই সানডেতে আপনি একটা ফ্রেশ 100 কোটি টাকার ফান্ড, নট ইনস্টিটিউশনাল, আপনি আপনার ওন ডিসক্রিপশনে এটা ইনভেস্টমেন্ট শুরু করবেন। আপনি আসলে কিভাবে ফান্ডটা ইউটিলাইজ করবেন? ফান্ড ম্যানেজার পার্সপেক্টিভে যদি বলেন তাহলে ধরেন এখন মার্কেটে there are many stocks with good fundamentals which are undervalued. সেখানে ইনভেস্ট করার প্রচুর জায়গা আছে ইন অল সেক্টরস। একটা দুটো করে আপনি ভালো কোম্পানি খুঁজে পাবেন, বাট ইউ হ্যাভ টু ওয়েট। মানে আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনি ধরেন পোর্টফোলিও যদি এখন অ্যালোকেট করেন বা পোর্টফোলিওটা আমরা যেটা বলি সাজানো, সেটা করেন, সেখানে আপনি কিছু টাকা তো অবশ্যই ইন্টারেস্ট ইনকামে যাবে, কারণ যেহেতু এখন আপনি ভালো রিস্ক ফ্রিতে 11% প্লাস পাচ্ছেন, একটা অ্যালোকেশন থাকবে। আর আমি ব্যক্তিগতভাবে যদিও ধরেন কোনো ফান্ড ম্যানেজার বা এএমসিকে ট্রেডিংয়ে, ডেইলি ট্রেডিংয়ে সাপোর্ট করি না, বাট তারপরও আপনি ধরেন একদম স্মল একটা অ্যামাউন্ট, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে একটা মার্কেটে মুভমেন্ট আছে, মোমেন্টাম আছে, সেটার বেনিফিট যদি কেউ নিতে চায়, সেখানে ধরেন আপনার টোটাল ফান্ডের 10% you can try out for trading short-term profits. But other than that, এখন it's a good time আপনার মানে অ্যালোকেশনের জন্য, ফান্ড অ্যালোকেশনের জন্য it's very good time, because আপনার you have a good interest income regime and also you have good stocks undervalued. যেখানে আপনি মোটামুটি 100 কোটি টাকা ইনভেস্ট করার মতো যথেষ্ট স্কোপ আপনার হাতে আছে। আপনি বলছিলেন যে অপেক্ষা করতে হবে, সব সেক্টরেই একটা দুইটা ভালো ভালো অপেক্ষা, কি আসলে ভালো দামে বিক্রির জন্য অপেক্ষা করতে হবে, নাকি যে যে কম দামে কেনার জন্য অপেক্ষা করতে হবে? দুইটাই। ভালো দামে, কারণ আপনি তো শেয়ার কিনছেন, ইটস অ্যান ইনভেস্টমেন্ট। আপনি ইউ আর পার্ট ওনার অফ দ্য কোম্পানি, বাট আপনি ইউ আর নট রানিং দ্য কোম্পানি। আপনার ইনভেস্টমেন্টের কারণটাই ছিল আপনার যে ইনভেস্টটা করছেন সেটার রিটার্নটা অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান ইন এ ট্রান্সপারেন্ট ওয়ে। তা আপনি এখন ধরেন ইনভেস্ট করলেন, করে আপনি 10 টাকা একটা ইনভেস্ট করলেন, আপনার ইল্ড এক্সপেকটেশন ছিল 10%। এখন আপনি ধরেন ইনভেস্টমেন্টের প্রাইসটা এমন জায়গায় চলে গেল, যখন আপনি দেখছেন যে আপনার ইল্ড হয়ে যাচ্ছে less than 5%, 3%, কিন্তু আপনার immediate return from your investment, which is the capital gain, is higher than what you are expecting.
সেখানে আপনার অফকোর্স ইউ ক্যান অলওয়েজ টেক দ্য প্রফিট, ইয়েস। আর আরেকটা জিনিস আপনার কারেকশনের কথা যদি বলেন, কারেকশন ইজ এ ভেরি কমন ইভেন্ট ইন দ্য স্টক মার্কেট অর ইন এনি মার্কেট, রাইট? আমরা ধরেন কারেন্সি মার্কেট বলি, কমোডিটি মার্কেট বলি, যেখানেই বলেন আপনি, সব মার্কেটে কারেকশন আছে। এখন কারেকশনের সময় প্যানিক না হয়ে ইউ শুড অলওয়েজ লুক যে আপনি যে ইনভেস্টমেন্টটা করেছেন এটাকে মার্কেট কারেকশনের কারণে ফল করলো কিনা। যদি মার্কেট কারেকশন, ওভারঅল কারেকশনের কারণে ফল করে, তাহলে ইউ শুড হোল্ড অন টু ইট। যদি সম্ভব হয় আপনি এটাকে আরও অ্যাভারেজ ডাউন করে নিয়ে আসেন, বাট প্যানিক না হয়। এখন কারেকশনের সময় যদি আপনি দেখেন না ইউ মেড এ রং ইনভেস্টমেন্ট আর ইউ মেড এ রং চয়েস, তো তখন ইট ইজ ইয়োর কল যে আপনি কি ওয়েট করবেন ফর দ্য মার্কেট টু গো ব্যাক টু দ্যাট লেভেল, অর আপনি you will reshuffle your portfolio, like say you sell it off and then you buy new stocks with good fundamentals or good prospect. নতুন সরকার, একটা অপটিমিজম আছে ইনভেস্টরদের মধ্যে, চ্যালেঞ্জেসও আছে আপনার। আসলে এই ক্যাপিটাল মার্কেটের যেটা ইকোনমি থেকে অনেক পিছিয়ে আছে, আপনি এক্সপেক্ট করছেন যে এটা হয়তো সামনে ভালো হবে। আসলে এই যে ডিবি এর পক্ষ থেকে যদি আপনি বলেন যে রেকমেন্ডেশনস আর প্রেসক্রিপশনস যে একটা বেটার ক্যাপিটাল মার্কেটের জন্য এসেনশিয়াল পয়েন্টসগুলো। আমাদের দেশের হিস্ট্রি যদি দেখি বা যে কোনো দেশের হিস্ট্রি দেখি, আপনি দেখবেন যে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট সিস্টেমে, যেটা আমাদের দেশে প্রিভিয়াল করে, সেই ডেমোক্রেটিক সিস্টেমে গভর্নমেন্টের ফার্স্ট ইয়ার ইজ অলওয়েজ দ্য বেস্ট ইয়ার। হ্যাঁ, কারণ সবার এক্সপেকটেশন থাকে যে প্রথম বছরটাতে গভর্নমেন্ট তার প্ল্যান দিবে, 5 বছর এটা এক্সিকিউট হবে। So we'll get the benefit of the government's plan for the next 5 years. So this is the investment year. এখন হচ্ছে বেস্ট টাইম, হ্যাঁ, বিনিয়োগ সব দেশেই হয়, আমাদের দেশে হয়েছে। আপনার প্রথম ইয়ারেই সবাই দেখতে যায় যে বিনিয়োগের জন্য বেস্ট টাইম কোনটা, বা বেস্ট স্টক কোনটা, বেস্ট প্রোডাক্ট কোনটা। এখন আমি যেটা এক্সপেক্ট করব যে এই যেটা আমি বললাম যে আমাদের তো সাপ্লাই সাইড ইজ দ্য মেইন ইস্যু। এখন যারা গভর্নমেন্টের যারা কনসার্ন বা রেগুলেটরস, স্টক এক্সচেঞ্জ, সবাই উই শুড অল টেক, মানে উই শুড অল প্লে আওয়ার রোল যে মার্কেটের সাপ্লাই সেটটা কীভাবে বাড়ানো যায়, ব্রিঙ্গিং দ্য গুড স্টকস। সাপ্লাই মানে যে কোনো শেয়ার না, যে এখন ইনসেন্টিভ দিয়ে হলো আমাদের উই শুড ব্রিং দ্য গুড স্টকস, গুড কোম্পানিজ ইন দ্য মার্কেট। এবং এই আমি যদি এখন ভালো কোম্পানি আনতে পারি, এখন যদি ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করতে পারি, তাহলে এই ইনভেস্টররা প্রথম হচ্ছে যে ভালো কোম্পানির বেনিফিট তো আজীবন পায়। আপনারা আমাদের এখানেই অনেক উদাহরণ আছে, রাইট? এটা আসছে, এটা তার চেয়ে বড় জিনিস হচ্ছে যে আমি ক্যাপিটাল অ্যাকুমুলেট করতে পারি। বুঝছেন, যে যখন ধরেন ভালো কোম্পানিতে ইনভেস্টররা বিনিয়োগ করে দেখে যে অ্যাটলিস্ট দ্য ইনভেস্টমেন্ট ইজ প্রোটেক্টেড, হ্যাঁ, তখন আমি ধরেন আপনার মানে মার্কেট, আমাদের এখানে যেটা বলা হচ্ছে যে মানে টাকা লিকুইডিটি ক্রাইসিস ইন দ্য ব্যাঙ্কিং সিস্টেম বাট নট ইন দ্য হ্যান্ডস অফ দ্য পিপল। তো এই যে টাকাটা বাজারে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্টের বাইরে আছে, সেটাকে আনতে হলো আমাদের জন্য বেস্ট থিং হচ্ছে সব দিক থেকে ইনসেন্টিভ দিয়ে টু ব্রিং দ্য মানি ইনটু দ্য সিস্টেম। এবং এই দিস ইজ দ্য বেস্ট ইয়ার, ফার্স্ট ইয়ার। আগামী 5 বছর একটা স্টেবল গভর্নমেন্ট আমরা আশা করছি। তো এখন যদি পলিসিগুলি মানে অ্যাকোমোডেট করা যায়, যে সবাইকে আনার, যারা আসবে তাদের জন্য ধরেন আমরা যেটা বলছি সবসময় যে প্রাইসিং মেকানিজম আবার ডিসকাভারি ইজ নট এনকারেজিং দ্য ইস্যুয়ার অর দ্য কোম্পানিজ, সেটা রিভিজিট করার একটা ব্যাপার আছে। তারপরে যে টাকাগুলি আমাদের সিস্টেমের বাইরে, সেগুলি আনার জন্য ইমিডিয়েটলি কী করা যায়, সেটাও একটা, মানে উই ক্যান অলওয়েজ সিট টুগেদার অ্যান্ড ফাইন্ড আউট দ্য বেস্ট ওয়ে ফর দ্য ইনভেস্টার্স অ্যান্ড ফর দ্য ইস্যুয়ার্স, যে কীভাবে মানে আমরা এখানে ম্যাচটা করাতে পারি। এবং দিস ইজ দ্য বেস্ট টাইম। এই বছর মার্কেটও বড় হওয়া দরকার, কারণ আমাদের ইকোনমি যেভাবে বেড়েছে, মার্কেট তার উল্টো পিছিয়ে আছে। সো মানে ইটস এ নেগেটিভ কোরিলেশন বলতে পারেন, যে মার্কেট ম্যাক্রো ইকোনমি বা সাইজ অফ দ্য ইকোনমি হ্যাজ গ্রোন মেনি ফোলস, বাট দ্য টোটাল মার্কেট সাইজ বলেন বা ভলিউম বলেন সেভাবে বাড়েই তো নাই, বরং ইন কম্প্যারিজন টু 2008, 9, 10 এটা অনেকখানি কমেছে। তো দিস ইজ এ গুড ইয়ার, আই উড সে, যে আমরা বসে যারা কনসার্ন আছে মার্কেটের সাথে, সবাই বসে এটা কীভাবে আমরা মার্কেটটাকে বড় করতে পারি। উই শুড ওয়ার্ক অন টেকিং দ্য মার্কেট টু দ্য নেক্সট level in terms of the size, volume,
transparency, And of course, governance, quality of the and stocks. quality of the stocks, quality of the intermediaries, everything. রাইট প্রফেশনালিজম Professionalism. এই যে আপনার এই ফ্লোর প্রাইস দিয়ে মার্কেটে দিয়ে করা এই জিনিসগুলো ভবিষ্যতের জন্য আসলে আমরা আর এক্সপেক্ট করব না অবশ্যই, নিশ্চয়ই যে অবশ্যই। এই ধরনের ডিসরাপশন যেটাকে ইন্টারফিয়ারেন্স রেগুলেটরি খুব ফ্রিকোয়েন্টলি হয়েছে যেগুলো নিয়ে আপনার নিশ্চয়ই ফরেন ক্লায়েন্টরা খুবই কনসার্ন ছিলেন। The market should go on its own way. Yeah. So you should let the market go. I mean, market has always its own strength and mechanism. এখন আমরা যদি মার্কেটকে প্রুভেন যে আপনার পড়েছে বাট আবার রিকভারিও করে ফেলেছে, তাই হয়। দিস ইজ হোয়াট দ্য মার্কেট ইজ। রাইট। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই বছরের মাঝামাঝি সময় আপনাকে আবার আমাদের স্টুডিওতে এক্সপেক্ট করব। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আমরা সাইফুল ভাইয়ের কাছ থেকে দেশের পুঁজিবাজারের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ, তার চিন্তাভাবনা এগুলো শুনলাম। অ্যান্ড তিনি তার ইনভেস্টমেন্ট লেসন একটা যে আমরা পেয়েছি যে আসলে যখন মার্কেট কারেকশন হয় তখন আপনাকে আমাদেরকে বুঝতে হবে যে আসলে এটা কি যে মার্কেটের ন্যাচারাল কারেকশন অর আমার ইনভেস্টমেন্টটা আসলে কোথাও ভুল ছিল। দ্যাটস এ কল। অ্যান্ড এই কারেকশনগুলোতে আপনার যদি ইনভেস্টমেন্টটা রাইট হয়, দ্য স্টকটা যদি ইনভেস্টমেন্ট ওয়ার্দি হয়, সেই কারেকশনগুলোতে এই শেয়ারগুলো কেনা আপনার জন্য নিরাপদ। সেখানে ডিভিডেন্ড ইল্ড বেশি পাওয়া যায় এবং হচ্ছে যে আপনার ক্যাপিটাল গেইনের পটেনশিয়াল বেশি থাকে। পরের পর্বে দেখা হচ্ছে। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।